ফেরিতে আজও প্রচন্ড যাত্রী চাপ, রাজধানীর প্রবেশ মুখগুলোতে ভিড়, বের হওয়ার পেছনে নানা কারণ দেখাচ্ছেন সবাই। সরকারি গাড়িতে করোনা নাই, পাবলিকের গাড়িতে করোনা, এগুলো কি দরকারটা কি? নিয়ম মেনে গাড়ি চলতে দেওয়া ঠিক। রাজধানীর বাইরে থেকে আসা বেশিরভাগ রোগীরই দরকার হচ্ছে আইসিইউ। 24 ঘন্টায় বিভিন্ন জেলায় আরো 1.5 শতাধিক মৃত্যু। যত টাকাই লাগুক টিকা নিশ্চিত করবে সরকার, জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। ডিজিটাল সেবায় সহজ হয়েছে জীবনযাত্রা। ট্যানারি শিল্পনগরীতে দীর্ঘদিনেও তৈরি হয়নি ডাম্পিং ইয়ার্ড, বর্জ্য ফেলা হচ্ছে খোলা স্থানে। পরিবেশ সুরক্ষায় নেতিবাচক অবস্থানে দেশ। চোখে না দেখলেও মোহনীয় বাঁশির সুর প্রতিবন্ধী শোভানন্দের, গানেই খুঁজে ফেরেন জীবন জীবিকা। খুব কষ্ট করে চলা সুখ হম দেখে। ওনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে ওনার ফ্যামিলিটা আরো একটু সুন্দরভাবে চলতে পারবে। অলিম্পিক আর্চারির রিকার্ভ বোর্ড দ্বিতীয় রাউন্ডে কানাডার প্রতিযোগীর কাছে হারলেন রোমান সানা। একই ইভেন্টে বৃহস্পতিবার লড়বেন দিয়া। দর্শক দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। আপনাদেরকে শুরুতেই মনে করাতে চাই, সবাই ঘরে, ঘরের বাইরে, সব জায়গায় কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। পুরো খবরে যাচ্ছি। লকডাউনের পঞ্চম দিনে রাজধানীর সড়কে বেড়েছে যানবাহনের চাপ, একই সাথে বেড়েছে মানুষের চলাচল। ঢাকার প্রবেশমুখ যাত্রাবাড়ী এলাকায় মানুষের ঢল নেমেছে। সড়কে বেড়েছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা। যানবাহন ও মানুষের চাপে বোঝার উপায় নেই লকডাউনের পঞ্চম দিন চলছে। তবে যারা বাইরে বের হচ্ছেন তাদের বেশিরভাগের দাবি অফিসিয়াল কাজে বের হচ্ছেন। গণপরিবহন বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন অফিসগামী যাত্রীরা। এছাড়া সকাল থেকে রাজধানীর প্রধান সড়কে চেকপোস্ট বসিয়ে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। যারা বের হয়েছেন চেকপোস্টে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যৌক্তিক কারণ দেখাতে না পারলে জরিমানাও করা হচ্ছে। সাতটা থেকে আসলাম ভোর 5টায়, অনেক কষ্ট, ভাঙিয়ে ভাঙিয়ে জায়গায় জায়গায় নেমে যেতে হয়, আসতে হয়। 100 টাকা 120 টাকা তাও যাচ্ছে না, 80 টাকা বলছি যাচ্ছে না। সরকারি গাড়িতে করোনা নাই, পাবলিকের গাড়িতে করোনা, এগুলো কি দরকারটা কি? কিছু হয় আজ পর্যন্ত? নিয়ম মেনে গাড়ি চলতে দেওয়া ঠিক। ইমার্জেন্সি দেখাচ্ছে, অফিসিয়াল কার্ডগুলো শো করছে, আর যে আপনার ব্যাংকিং খাতগুলো, ডাক্তারি, এইগুলোই বেশি পাওয়া যাচ্ছে। আর মূলত কিছু লেম এক্সেস পাওয়া যাচ্ছে, এগুলো আমরা একটু মামলা বা রেকারিং এর আওতায় নিয়ে আসতেছি। সহকর্মীদের কাছ থেকে বিস্তারিত পরিস্থিতি জানবো। রাজধানীর মিরপুর থেকে যোগ দিচ্ছেন সাইফুদ্দিন রবিন। রবিন, মানুষ ঠিক কি ধরনের প্রয়োজনে ঘরের বাইরে বের হচ্ছেন, আর সেগুলোকে যদি অযৌক্তিক বলেই মনে করা হয় অনেক ক্ষেত্রে, তাহলে কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে? কারণ প্রচুর মানুষ বের হচ্ছে আজকে। হ্যাঁ তৌহিদ, ব্যবস্থা নেওয়া হচ্ছে। মোটামুটি 45টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে মাঠে, যেখানে সেনাবাহিনীর সঙ্গে রয়েছে 16টি ম্যাজিস্ট্রেট কোর্ট, এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বলছেন যে আজকে তুলনামূলক একটু চাপ বেশি পথে নামা মানুষের, এবং তাদের প্রত্যেকেরই যৌক্তিক কারণ হিসেবে উপস্থাপন করছেন। কিন্তু সেই যৌক্তিকতার মাপকাঠি আসলে কি সেটি বোঝা মুশকিল, কেননা বিব্রতকর পরিস্থিতির মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও পড়তে হচ্ছে, কেননা অযথা অনেক কারণকেই নিজেরা যৌক্তিক মনে করে পথে নামছেন সাধারণ মানুষ, এবং ভয়াবহতাটা টের পাচ্ছে না বলে মনে করছেন তারা। এবং আরেকটা বিষয় উল্লেখ করতে হয় যে প্রতিজনকেই জিজ্ঞাসাবাদের মুখোমুখি কিন্তু হতে হচ্ছে, সেটি ব্যক্তিগত যানবাহন অর্থাৎ প্রাইভেট কার হোক কিংবা পায়ে হেঁটে রিকশায় চলাচল করা মানুষ, তাদের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে। প্রতিটি পয়েন্টে, প্রতিটি মোড়ে মোড়েই চেকপোস্ট রয়েছে, যে চেকপোস্টে পুলিশ রয়েছে, ভ্রাম্যমাণ চেকপোস্টের মতো কাজ করছে র্যাবের টহল দল, এর বাইরে সেনাবাহিনী এবং বিজিবির সদস্যরাও কিন্তু মোতায়েন রয়েছেন, এবং তারা প্রত্যেকেই চেষ্টা করছেন এই পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর যে বিধিনিষেধ, সেই বিধিনিষেধ প্রতিপালনে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে, সাধারণ মানুষকে সতর্ক করতে, এবং সেই কঠোর বিধিনিষেধ প্রতিপালনের জন্য যা যা করণীয় সেটা তারা করছেন। অর্থাৎ জরিমানা, মামলা, সেই কাজগুলো কিন্তু প্রতিদিনের মতো আজও অব্যাহত রয়েছে। এবং পঞ্চম দিনে খানিকটা চাপ বেশি, যেহেতু ব্যাংক খোলা রয়েছে, সেই ব্যাংকের কার্যক্রমের দোহাই দিচ্ছেন অনেকে স্বাস্থ্যগত ত্রুটির কথা বলছেন, চিকিৎসার সেবা নিশ্চিত করার জন্য তারা হাসপাতালে যাচ্ছেন, এরকম
অজুহাত দিচ্ছেন, অনেকের হাতে প্রেসক্রিপশন ফাইল সেসব নিয়ে তারা ছুটছেন এবং এর বাইরে করোনা সংক্রান্ত টিকা প্রদান এবং করোনা পরীক্ষা সেসব নমুনা দেখানোর কথা বলেই অনেকে পথে নেমেছেন। তবে অযৌক্তিক কারণ দেখানো মানুষের সংখ্যাই কিন্তু বেশি এবং যাদের মধ্যে সচেতনতা, স্বাস্থ্য সচেতনতা, সতর্কতা সেসব মানার ক্ষেত্রে উদাসীনতা লক্ষ্য করা গেছে এবং সে কারণে যেমন একজনকে মাস্ক ব্যবহার না করার জন্য 200 টাকা জরিমানা। রবিন, ধন্যবাদ আপনাকে। তার মানে ব্যবস্থা আসলে নেওয়া হচ্ছে। বাবুবাজার এলাকায় যেতে চাই, নাজমুল হাসান আছেন। নাজমুল, আপনি তুলনামূলক ব্যস্ত এলাকায় আছেন, সেখানে আসলে মানুষ লকডাউন নিয়ে কতটা সচেতন আর কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা যারা আইন অমান্য করছেন? তো আইন যারা অমান্য করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তারা কেন ঢাকায় প্রবেশ করছেন সেই যৌক্তিক কারণ কিন্তু পুলিশের যে চেকপোস্ট, সেই পুলিশের চেকপোস্টে দেখিয়ে তাদেরকে যেতে হচ্ছে। আসলে এখানে একটু বলার বিষয়, এখানে যারা আসছেন তারা নানা প্রয়োজনেই কিন্তু ঢাকা শহরে আসছেন বা ঢাকা শহর থেকে বের হচ্ছেন। যেহেতু এখন দুপুরবেলা, এখন মানুষের যে এবং গাড়ির যে প্রবেশ এবং বের হওয়ার সংখ্যাটা কম। সকালের দিকে প্রচণ্ড চাপ ছিল এই এলাকায়। এখানে মোট 3টি চেকপোস্ট, যে চেকপোস্টে কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে যে কেন তারা ঢাকায় প্রবেশ করেছেন এবং এই প্রবেশের যৌক্তিক কারণগুলো যখন বলতে পারছেন না তখন জরিমানা করা হয়। তো এই বিষয়গুলো কিন্তু যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তারা বলছেন যে নানা রকম অজুহাত, সেই অজুহাত দিয়ে কিন্তু তারা যাচ্ছেন। সেই যাওয়ার বিষয়টি কিন্তু আসলে বলা যেতে পারে অনেক বেশি যে যৌক্তিক কারণ না দেখাতে পারলে তখন আইনের আওতায় আনা হচ্ছে। তো যারা খেটে খাওয়ার মানুষ, যারা শ্রমজীবী মানুষ, তারা কিন্তু আসলে প্রয়োজনে বের হয়েছেন। তবে অনেকের মাস্ক যে এবং স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অনেকের উদাসীনতা কিন্তু আমরা দেখেছি এবং উদাসীনতার পাশাপাশি কিন্তু অনেকেই যে খুব বেশি নেহায়েত প্রয়োজন ছাড়া আসলে এই কড়া লকডাউনের মধ্যে বের হচ্ছে না। তবে লকডাউন বলতে যা বোঝায়, কড়া লকডাউনের যে সংজ্ঞা আমরা শুনে এসেছি, আসলে যত দিন যাচ্ছে পরিস্থিতি কিন্তু ততটাই কিন্তু মানুষ আসলে এই বিধিনিষেধ মানতে চাইছেন না। নানা অজুহাতে তারা বের হচ্ছেন। যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও অনেকটা মানবিক কারণে তাদেরকে ছাড় দিচ্ছেন। তবে আসলে স্বাস্থ্যবিধি মানা এবং এই করোনা থেকে যে অত্যন্ত ঝুঁকি, যেটা এখন বাংলাদেশের সেই ঝুঁকিপূর্ণ পরিবেশে যাতে সবাই সুরক্ষিত থাকে, সেই সুরক্ষার বিষয়টি কিন্তু সবাই সেটা মানছে না। ধন্যবাদ আপনাকে নাজমুল, আমরা দেখতে পাচ্ছিলাম। আজও ঢাকামুখী মানুষের ভিড় দেখা গেছে ফেরিঘাটে। কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে আসছে মানুষ। সকাল থেকে শিমুলিয়া ঘাটে শত শত যাত্রী ও ব্যক্তিগত গাড়ি পদ্মা পাড়ি দিতে দেখা গেছে। বিভিন্ন স্থান থেকে ভেঙে ভেঙে ঘাটে পৌঁছাচ্ছেন অনেকে। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি ও বিধিনিষেধ। ঘাট কর্তৃপক্ষ বলছে যাত্রীদের চলাচল নিয়ন্ত্রণে 4 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। যৌক্তিক কারণ ছাড়া কাউকে ঘাটে কিংবা ঢাকার অভিমুখে যেতেই দেওয়া হচ্ছে না। এছাড়া লকডাউন নিশ্চিতে মাঠে নেমেছে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী। সবশেষ বর্তমানে শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে 6টি ফেরি চলাচল করছে। দৌলতদিয়া পাটুরিয়া ঘাটেও একই চিত্র। গেল 24 ঘন্টায় করোনা ও উপসর্গে 11 জেলায় মারা গেছেন 155 জন। এর মধ্যে খুলনা বিভাগেই সর্বোচ্চ 46 জন মারা গেছেন। এর মধ্যে কুষ্টিয়ায় প্রাণ গেছে 18 জনের। 1 সপ্তাহ ধরে জেলাটি মৃত্যু তালিকার শীর্ষে। ময়মনসিংহে মৃত্যু বেড়েছে। 24 ঘন্টায় মেডিকেল কলেজ হাসপাতালে প্রাণ গেছে 19 জনের। এছাড়া বন্দরনগরী চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ 18 জন মারা গেছে। সংক্রমিত হয়েছেন রেকর্ড সংখ্যক। বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে প্রাণ গেছে 16 জনের। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন 21 জন। মৃত ব্যক্তিদের মধ্যে জেলার 7 জন, পাবনার 5, নওগাঁর 4, নাটোরের 3, চাঁপাইনবাবগঞ্জ ও ঝিনাইদহের 1 জন করে রয়েছে। শনাক্তের হার 19.79%। হাসপাতালে ঈদের মধ্যে রোগীর চাপ কমলেও 2 দিন ধরে তা আবার বেড়েছে। বর্তমানে হাসপাতালে 513টি শয্যার বিপরীতে ভর্তি আছেন 399 জন। সংক্রমণ ও মৃত্যু বেড়েছে আরও কয়েকটি জেলায়। বগুড়ায় মারা গেছেন 12 জন, কুমিল্লায় 10 ও সিলেটে 7 জন। এছাড়া ঠাকুরগাঁও ও নেত্রকোনায় 3 জন করে মারা গেছেন করোনা আক্রান্ত হয়ে। যেমনটি বলছিলাম, রাজধানীর হাসপাতালগুলোতে কিন্তু কোভিড রোগীর চাপ বাড়ছে। গত 1 মাস ধরে আক্রান্তদের বেশিরভাগই আসছেন রাজধানীর বাইরে থেকে। বেশিরভাগ হাসপাতালে আইসিইউ বেড ফাঁকা নেই। প্রতিদিনের মতো আজও ঢাকার বাইরে থেকে আসা রোগীরা বিভিন্ন হাসপাতালে ঘুরে হয়রান হচ্ছেন। বেড ফাঁকা না থাকায় ফিরে যেতে হচ্ছে অনেকে। তবে কিছু ক্ষেত্রে অবস্থা বিবেচনায় ভর্তিও নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে অবহেলা না করে সবাইকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। এছাড়া বিভিন্ন হাসপাতালে টিকা নিতে আসা মানুষের ভিড় অনেক। সকালে কোভিড পরীক্ষা করাতে আসা মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে। 15 দিনের মতো জ্বর ছিল, এখন নাই।
কোভিড টেস্ট করাইছেন? হ্যাঁ, এই যে মাত্র করে আসলাম। না কোটা টেস্টে দিছি আজকে একবার অন্তরিক আইলি সম্পদ ধর্ম বয়স হবে 70-র উপরে হবে, তাদেরকে নিয়ে গেছে আইসিইউতে। কিন্তু আমার আব্বুরও অবস্থা অনেক 70% ফুসফুস ইনফেকশন তার, তো তারও অনেক শ্বাসকষ্ট হচ্ছে, কিন্তু তার আইসিইউ সে পাচ্ছে না। পরিস্থিতি সরাসরি জানবো, রাজশাহী থেকে যোগ দিচ্ছেন মওদুদ রানা। রানা, অনেকের মুমূর্ষু রোগী নিয়ে আসার খবর মিলছে, তো রাজশাহীতে এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন হাসপাতালে? সবাইকে কি চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে? তো এই সকলকে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে। এর কারণ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 513টি বেড রয়েছে, তার বিপরীতে 400 রোগী ভর্তি রয়েছে, অর্থাৎ 100-র বেশি শয্যা খালি রয়েছে। চিকিৎসকরা বলছেন যেসব রোগী ভর্তি রয়েছেন তাদের সকলকেই অক্সিজেন সুবিধা দেওয়া সম্ভব হচ্ছে এবং সেটি নিরবিচ্ছিন্ন। তারা যেটি বলছেন সবচেয়ে তাদের যে শঙ্কার ব্যাপার, তারা চিন্তা করেছিলেন যেহেতু কোরবানির হাট গেছে, ঈদ গেছে, ঈদের পরে রুগীর হার বাড়বে এবং এখন কিন্তু সেটি আসলে প্রমাণিত হচ্ছে। আপনি জানেন যে গত শনিবারে যেখানে 11 জন রুগী মারা গিয়েছিল, আজকে সেখানে মারা গেছে 21 জন। গত শনিবার যেখানে আক্রান্তের হার ছিল 16, আজকে সেটি বেড়ে দাঁড়িয়েছে 19%। এবং অন্যদিকে প্রতিদিনকার যে রুগী ভর্তির হার যেটি ছিল 42, আজকে সেটি দাঁড়িয়েছে 55। তারা যেটি আশা করছেন যে লকডাউনের কারণে এবং ঈদের ছুটিতে এখনও সাধারণ মানুষ গ্রাম অঞ্চলে থাকার কারণে পরীক্ষা কম হওয়ায় আক্রান্তের হার কিছুদিন কম ছিল, কিন্তু সেটি আগের মতো অবস্থায় যাচ্ছে। অর্থাৎ আগে এক সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 70 থেকে 75 জন করে ভর্তি থাকতো। তারা বলছেন সেই অবস্থা যদি হয় এবার তাহলে খুবই খারাপ হবে। তারা বলছেন যে আক্রান্ত, শনাক্ত এবং মৃত্যুর হার প্রতিদিন যে বাড়ছে সেটি নিয়ন্ত্রণ করতে লকডাউন কার্যকরী করতে হবে। এবং চিকিৎসকরা বলছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে আনুষঙ্গিক সুবিধা রয়েছে, অবকাঠামোগত সুবিধা রয়েছে, তারা সেই ব্যবস্থা নিয়ে রাখছেন যাতে এখানে চিকিৎসা সেবার সংকট না হয়। তৌহিদ। মওদুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা জানছিলাম রাজশাহী থেকে। এদিকে রাজধানীর হাসপাতালে ভর্তি হলেও করোনায় সংক্রমিত ও মৃতের প্রায় 70%ই ঢাকার বাইরে থেকে আসেন। বিভিন্ন জেলা শহর থেকে আক্রান্ত হয়ে রাজধানীতে আসছেন তারা। চিকিৎসকরা বলছেন তাদের বেশিরভাগেরই আইসিইউ প্রয়োজন হচ্ছে। তুলনামূলক স্বাস্থ্যবিধি মানা, ভ্যাকসিনেশন ও আগে সংক্রমণের প্রভাবে ঢাকায় কিছুটা কম সংক্রমণ হচ্ছে বলছেন বিশেষজ্ঞরা। করোনা আক্রান্ত রোগীতে সয়লাব রাজধানীর বেশিরভাগ হাসপাতাল। আইসিইউ ও এইচডিইউতে ফাঁকা নেই বেড। চিকিৎসাধীন রোগীর বেশিরভাগই ঢাকার বাইরের। মাদারীপুর হচ্ছে আমাদের বাসা, আর প্রায় 1 মাস যাবত ঠান্ডা কাশি ছিল, কিন্তু করোনার কোনো লক্ষণ ছিল না। কিন্তু গতকালকে হঠাৎ যখন মনে হচ্ছে সিজারের পেশেন্ট, তো সিজারে নেবে তখন একটু কাশি দিয়েছিল। আসলে শরীয়তপুর থেকে, বেহাদগঞ্জ থানা থেকে আমার মা আজকে 15-20 দিন ধরে জ্বর, তারপরে গত পরশু দিন থেকে অনেক প্রচণ্ড কাশ শুরু হয়ে যায়। আমার হচ্ছে আবুল বাসার, ওনার বাড়ি হলো লক্ষ্মীপুর রামগতি উপজেলার। অক্সিজেন অবস্থা ছিল 50-এর নিচে, আরও অবস্থা খারাপ ছিল, 50-এ চলে এসেছে 50। মৃতের তালিকায়ও বাইরের রোগীর সংখ্যা বেশি। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে 30 জন মৃতের ঠিকানা যাচাইয়ে দেখা যায় প্রায় 60%ই ঢাকার বাইরে থেকে আসা। মুগদা হাসপাতালে 18 জুলাই থেকে 25 জুলাই পর্যন্ত মারা গেছে 31 জন, যার 21 জনই রাজধানীর বাসিন্দা নন। প্রায় 70% রোগী আসতেছে ঢাকার বাইরে থেকে, এবং যারা ঢাকার বাইরে থেকে আসতেছে স্বাভাবিকভাবে তাদের অবস্থা একটু খারাপ থাকে, এবং মৃত্যুও কিন্তু ওদেরই বেশি হচ্ছে। ঢাকার তুলনায় বা সিটি কর্পোরেশন এলাকার তুলনায় গ্রামেগঞ্জে সেটা বেশি এফেক্ট হচ্ছে। ঢাকার অন্যান্য হাসপাতালের চিত্র প্রায় একই রকম। চিকিৎসাধীন ও মৃতের 20 থেকে 40% রাজধানীর বাসিন্দা, বাকিরা বিভিন্ন জেলা থেকে আসা। তবে সংখ্যায় কম হলেও ঢাকাবাসীর স্বস্তির সুযোগ নেই বলছেন বিশেষজ্ঞরা। ঢাকায় কম মনে হচ্ছে, তবে এতে মানে হওয়ার কিছু নেই। 80 লক্ষ বা 1,70 লক্ষ বা 60 লক্ষ লোক আক্রান্ত হয়েছে, এটা আমাদের কোনো নজির নেই, আমরা জানি না। এবং টিকাও পেয়েছে হয়তো 5%, 6%, 7% লোক। সুতরাং হার্ড ইমিউনিটির কারণে সংক্রমণ কম হচ্ছে, এইটা বলা কঠিন। ঢাকার মানুষ বা সিটি কর্পোরেশন এলাকার মানুষ অনেক বেশি সচেতন। আমরা প্রায়ই দেখি তারা জ্বর হইলেই মনে করে যে এটা কোভিড হতে পারে, তারা পরীক্ষা করার জন্য চলে আসে। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে পেরিফেরিতে চিকিৎসার সুবিধাটা বাড়ানো দরকার। তারা সময় মতো চিকিৎসা নিতে পারছে না বা নিচ্ছে না। স্বাস্থ্য অধিদপ্তর বলছে প্রান্তিক পর্যায়ে চিকিৎসার পরিসর বাড়ানো হয়েছে। দিনে দিনে চাপ কমবে রাজধানীর উপর, তবে আরো ভালো চিকিৎসার আশায় মানুষ ঢাকা আসছে। ফ্যাসিলিটিগুলো ঢাকা, সুতরাং আগেও আসছে, এখনো আসবে, এটাই স্বাভাবিক। তবে যাতে মানুষজন পেরিফেরিতেও ভালো সার্ভিসটা পায় অ্যাটলিস্ট কোভিডের জন্য, সেখানে ধরেন আমি বলবো না যে অনেক কিছু করা হয়েছে, কিন্তু
কিছু না কিছু তো করা গেছে, অ্যাটলিস্ট অক্সিজেন দেওয়া, কিছু ডাক্তারকে ওখানে ইকুইপ করে পাঠানো, কিছু ইকুইপমেন্টস দেওয়া। দেশে করোনা সংক্রমণ ঠেকাতে টিকা ও স্বাস্থ্যবিধির বিকল্প নেই বলছেন চিকিৎসকরা। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আমাদের সহকর্মী ঢাকার পরিস্থিতি জানাবেন, ঢাকার বাইরে হাসপাতালের চিকিৎসার পরিস্থিতি জানাবেন আমাদের সহকর্মী আহমেদ রেজা এই মুহূর্তে যোগ দিচ্ছেন। রেজা, রাজধানীর হাসপাতালগুলোতে আজ রোগী ভর্তির চাপ কেমন দেখতে পাচ্ছেন? আরেকটি বিষয় হচ্ছে, যেটি বলা হয় যে বেশিরভাগ রোগী রাজধানীর বাইরে থেকে আসছে, আজকেও কি তেমন প্রবণতা আছে? জি তৌহিদ, সেটি কিন্তু রয়েছে। সকালবেলা থেকে যে কয়টা হাসপাতাল আমরা আসলে ঘুরেছি, দেখেছি, সেখানে কিন্তু যেই রোগীরা এসেছেন তাদের বিরাট অংশ কিন্তু ঢাকার বাইরে থেকে এসেছেন। আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে চাই, এখানে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স কিন্তু রয়েছে। আমরা এখানে যতক্ষণ অবস্থান করছিলাম অনেক অ্যাম্বুলেন্সের উপস্থিতি দেখেছি, যাদের বিশাল অংশ কিন্তু ঢাকার বাইরে থেকে এসেছেন। এবং আপনি জানেন যে ঈদের সময় যেই প্রবাহ, বিশাল একটা অংশ কিন্তু দেশের বাড়িতে গিয়েছে এবং সেখান থেকে ফেরারও অনেকের চেষ্টা করেছে। এখন যে কর্তৃপক্ষ কিংবা হাসপাতাল কর্তৃপক্ষ ধারণা করছেন যে ঈদের যে সময় যে সমস্ত সংক্রমিত হওয়ার কথা, সেই যে ফ্লোটা, সেই যে প্রবাহটা, সেটি কিন্তু এখন আসা শুরু করেছে। এখানে অনেকেই দেখছেন যে ঢাকার বাইরে থেকে এসেছে, তাদের কারোর সাথে কথা হয়েছে, তারা আসলে বেশ কয়েকটা হাসপাতাল কিন্তু ঘুরেছেন। ঘুরে এখন রাজধানীর এই ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে এসেছেন। সেখানে অনেকের আইসিইউ প্রয়োজন, অনেকের সাধারণ বেড প্রয়োজন। সেই বেড আসলে তারা সেই জায়গাটুকু নিশ্চিত করতে পারছেন না। অনেকে, বিশেষ করে যাদের আইসিইউ প্রয়োজন, তারা আসলে কোথাও ঘুরে সেই আইসিইউটি এখন পর্যন্ত ম্যানেজ করতে পারেননি। সকালবেলা আমাদের সাথে কথা হচ্ছিল ফরিদপুর থেকে আসা একজন রোগী। একই সাথে ডিএনসিসি কোভিড হাসপাতালে যতক্ষণ ছিলাম সেখানেও আমরা দেখেছি বগুড়া থেকে আসা যে রোগী রয়েছেন, তাদের যেই সংকট, সেটিও আসলে মেটানো সম্ভব হচ্ছে না। একটু আগে সেই সংকটকালীন মুহূর্তের কথা বলছিলেন কোভিড ডেডিকেটেড হাসপাতালের পরিচালক। সেখানেও কিন্তু তিনি বলেছেন যে সবার আসলে সমন্বিত প্রচেষ্টার কথা। তৌহিদ। রেজা, ধন্যবাদ আপনাকে। যত টাকাই লাগুক, সরকার জনগণের জন্য টিকা নিশ্চিত করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রয়োজনে দেশি ভ্যাকসিন উৎপাদন করা হবে বলে জানান তিনি। সকালে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ও জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে দেশের উন্নয়নে কাজ করছে। সঠিক পরিকল্পনা ও প্রশাসনিক কর্মকর্তাদের ইনোভেটিভ আইডিয়ায় দেশ এগিয়ে যাচ্ছে। বলেন, ডিজিটাল সেবায় সহজ হয়েছে জীবনযাত্রা। বঙ্গবন্ধুর আদর্শে দেশকে এগিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান বঙ্গবন্ধু কন্যা। বলেন, প্রশাসনের কর্মকর্তারা ভালো কাজের জন্য যেমন পুরস্কৃত হবেন, ঠিক তেমনি খারাপ কাজ করলে শাস্তি পেতে হবে। তাদের পেশাগত সাফল্য বাড়িতে যারা কাজ করে বা ড্রাইভার থেকে তাদেরকেও যেন ভ্যাকসিনটা দিয়ে দেওয়া হয়, তাহলে সবাই সুরক্ষিত থাকতে পারবে। কিংবা এর জন্য যত টাকা লাগে, আমরা যত ভ্যাকসিন দরকার হবে আমরা কিনবো, আর ভবিষ্যতে আমরা বাংলাদেশে ভ্যাকসিন তৈরি করব, যাতে ভবিষ্যতে মানুষের কোনো অসুবিধা না হয়। ভালো কাজে যেমন আপনি পুরস্কার পাবেন, আবার কেউ যদি কোনো খারাপ কিছু করে তাদের কিন্তু ক্ষমা নেই, তাদেরও কঠোর শাস্তি পেতে হবে। এই শৃঙ্খলাটা থাকতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন। স্বাধীনতার পরে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বিদেশে বড় হয়েছেন বর্তমান প্রধানমন্ত্রীর পুত্র, যিনি বিজয়ের ইতিহাসে স্বাধীন বাংলার উন্নয়নকে এগিয়ে নিয়েছেন অনন্য মাত্রায়। বর্তমান ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সজীব ওয়াজেদ জয় এখন কাজ করছেন সব মানুষের কাছে তথ্য প্রযুক্তির সুবিধা পৌঁছে দিতে। স্বাধীনের বার্তা নিয়েই ৭১ জুলাইয়ে পৃথিবীতে আসেন এম.এ. ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী বঙ্গবন্ধু পরিবারের অন্য কনিষ্ঠ সদস্যদের শৈশবের মতো করে বেড়ে ওঠার সুযোগ হয়নি তার। ৭৫-এর ১৫ই আগস্টের পর পরিবারের সাথে শুরু হয় নতুন জীবনযুদ্ধ। ৭৫ পরবর্তী প্রায় ২৫ বছর অনেকটা লোকচক্ষুর অন্তরালে কাটিয়েছেন সজীব ওয়াজেদ। মাঝে বিশ্বখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান থেকে শেষ করেন নিজের উচ্চশিক্ষা। পরিবারের শিক্ষা অনুযায়ী ভোগবিলাসী জীবন থেকে সবসময় দূরে থেকেছেন শেখ হাসিনার পুত্র জয়। বরং নির্বাচনী নানা গবেষণা অথবা তরুণ ভোটার সংগ্রহ, পর্দার পেছনে থেকে মায়ের অন্যতম শক্তি হিসেবে এসবই কাজ করেছেন তিনি। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের জন্য উন্নয়ন আওয়ামী লীগ সরকার করেছে। টানা ৩ মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায়, দেশ হয়েছে ডিজিটাল। আর এই ডিজিটাল বাংলাদেশের প্রতিটি পরিকল্পনার কারিগরি সজীব ওয়াজেদ জয়। সরকারি ২৫,০০০ ওয়েবসাইট এক জায়গায় নাই, একমাত্র
বাংলাদেশের আছে। তহিদ মিথুন, যমুনা নিউজ। স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে সংগঠনের কেন্দ্রীয় নেতারা। সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা। এ সময় সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, সেবার ব্রত নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করছে স্বেচ্ছাসেবক লীগ। এই করোনা পরিস্থিতিতে দলের প্রতিটি নেতাকর্মী ঝুঁকি নিয়ে কাজ করছে। সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, জাতির পিতার আদর্শ বাস্তবায়নে সংগঠন ঐক্যবদ্ধ রয়েছে। আমরা সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছি জনগণকে সচেতন করার জন্য। আমরা টেলি হেলথ সার্ভিস করেছি, আমরা ফ্রি অ্যাম্বুলেন্স দিয়েছি, ফ্রি লাশবাহী গাড়ি দিয়েছি, আমরা করোনা বুথ করেছি। সারা বাংলাদেশে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, জেলা কমিটির নেতৃবৃন্দ, তারা প্রত্যেকেই তাদের মানসিক, অর্থনৈতিক, শারীরিক সকল সহযোগিতা দিয়ে তারা কিন্তু এই কাজে সম্পৃক্ত হয়েছে। করোনা মোকাবেলায় সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর উদ্যোগ এরই মধ্যে প্রশংসা কুড়িয়েছে গ্রামের মানুষের কাছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে দেশের ৪১টি এনজিওর করোনা প্রতিরোধে সামাজিক দুর্গ কর্মসূচি প্রত্যন্ত জনপদে এখন মহামারী প্রতিরোধে অন্যতম সহায়ক। দেশের ৩৫টি সীমান্তবর্তী জেলায় এই কর্মসূচির সেবা নিশ্চিত করেছে ব্র্যাক সহ ৫টি বেসরকারি সংস্থা। ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের ভয়াল থাবায় যখন বিপর্যস্ত দেশের মানুষ, তখন স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য করোনা প্রতিরোধে সামাজিক দুর্গ কর্মসূচি হাতে নেওয়া হয়। করোনা প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি, শনাক্তকরণ ও ভ্যাকসিন গ্রহণে উদ্বুদ্ধকরণ ৪টি বিষয়কে গুরুত্ব দিয়ে একই প্ল্যাটফর্মে দাঁড় করানো হয় দেশের ৪১টি এনজিওকে, যার সার্বিক ব্যবস্থাপনায় ব্র্যাক সহ রয়েছে ৫টি বেসরকারি সংস্থা। পরিস্থিতি বিবেচনা করে এবং আমাদের পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে সিএসও অ্যালায়েন্সের সাথে আমরা একটি কর্মসূচি হাতে নিই এবং সেই কর্মসূচিটির নাম হচ্ছে কমিউনিটি ফর রেজিস্টিং কোভিড-19 ইন বাংলাদেশ। সার্বিক ব্যবস্থাপনায় আছে ৫টি প্রতিষ্ঠান: মানুষের জন্য ফাউন্ডেশন, এসকেএস ফাউন্ডেশন, দুস্থ স্বাস্থ্য কেন্দ্র, ওয়াটার এইড বাংলাদেশ এবং ব্র্যাক। কর্মসূচির খোঁজ নিয়ে দেখা যায় সিলেট সদরের দোলইপাড়া গ্রামের সুমিতা ভৌমিক ৩ দিন ধরে জ্বরে ভুগছেন। ব্র্যাকের গ্রাম ভিত্তিক স্বাস্থ্যসেবিকা মায়ারুন বেগম তথ্যটি পৌঁছে দেন স্বাস্থ্যকর্মী লাকি রানীর কাছে। খবর পেয়েই সুমিতাকে সেবা দিতে ছুটে যান লাকি। পরীক্ষা নিরীক্ষা শেষে টেলিমেডিসিনের মাধ্যমে সুমিতাকে দেয়া হয় চিকিৎসাপত্রও। রোগীর কোনো সমস্যা দেখা দিলে আমি আজকে আপার লগে মোবাইলে যোগাযোগ করি। সময় দিতে পারলে আসলেন, না পারলে আমারে মোবাইলের মাধ্যমে বললেন অনেকে হাসপাতাল নিয়ে যাও, তখন আমি হাসপাতাল ওরে নিয়ে যাই। প্রতিদিন মোট আমরা 20টা খানাতে যাই, আর পাশাপাশি সেবিকা তো আগে থেকে গ্রামের প্রায় সবার খোঁজখবর নিয়ে রাখে, যে বাড়িতে জ্বর থাকে ওগুলাতে যাই। ওনারা আছে চেক আপ করেছে, জ্বরে ওষুধ আরও দিছে খাওয়ার জন্য। গ্রামের মানুষকে স্বাস্থ্যবিধি সম্পর্কেও ধারণা দিচ্ছেন মাঠ কর্মীরা। হটস্পট নির্ধারণ করে সেখানেও চলছে সচেতন করার কাজ। তারা বুঝাইতে আছে যে মাস্ক ব্যবহার করতাম, করোনা তাকে রক্ষা মিলতো। ডাক দিলে মায়ের নহরে পাওয়া যায়, সবসময় যাইতে আছে, সেবা করতে আছে আমাদের। বিভিন্ন মার্কেটে যাইয়া মাস্ক দিতেছে, স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ার জন্য, এগুলা কি ওনারা প্রচার করতেছে। গ্যাদারিং যে প্লেসগুলো আছে সেগুলোতে আমরা হটস্পট নির্ধারণ করেছি। কর্মীরা যে আছে, একজনের 15টা হটস্পট আছে, তারা প্রতিদিন 5টা হটস্পটকে মাস্ক বিতরণ করে অ্যাওয়ারনেস বিল্ড আপ করতেছে। করোনা মোকাবেলায় সরকারের পাশাপাশি সিলেট বিভাগের 2টি জেলায় কাজ করছে ব্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির 2000-এরও বেশি কর্মী। সিভিল সার্জন, উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা, এদের সমন্বয়ে কিন্তু আমরা এই কাজগুলি করতেছি। বেসরকারি সংস্থাগুলোর কার্যক্রমকে সাধুবাদ জানাচ্ছেন সরকারি কর্মকর্তারাও। ব্র্যাক যে কাজটি করছে সেটি হচ্ছে সামাজিক সচেতনতার জন্য তারা মাস্ক বিতরণ করছে এবং তারা মাইকিং করছে, যেটি আসলে আমাদের সোসাইটিতে একটি বড় চেঞ্জ বা আমাদের যে এটা সংক্রমণের হার, এটা কিন্তু কমানোর ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করছে। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। প্রায় 4 বছর ধরে চালু হয়েছে সাভারের ট্যানারি শিল্পনগরী। শুরু হয়েছে সব কার্যক্রম, তবে এই পর্যন্ত তৈরি করা হয়নি ডাম্পিং ইয়ার্ড। ফলে খোলা জায়গায় ফেলা হচ্ছে ট্যানারির কঠিন বর্জ্য, দূষিত হচ্ছে পরিবেশ। এতে বিশ্ববাজারে প্রতিযোগিতা সক্ষমতা হারাচ্ছে বাংলাদেশের চামড়া। বিশাল অংশ জুড়ে যে দৃশ্য চোখে পড়ছে তা সবই
ময়লার স্তূপ। শুধু ময়লাই নয়, বলা যায় কঠিন বর্জ্য। সাভারের চামড়া শিল্প নগরীর ট্যানারি থেকে বের হওয়া বর্জ্য ফেলার এটিই নির্ধারিত স্থান। একদিকে জনবসতি, অন্যদিকে ধলেশ্বরী নদী, তার মধ্যেই ফেলা হচ্ছে বর্জ্য। যখন মনে করেন যে রোদের মাত্রাটা কম আসে না, তখন মনে করেন যে গন্ধটা কম আসে। রোদ যখন বেশি হাঁটে তখন মনে করেন যে গন্ধটা আসে, মানে এটা গ্যাস আসে। যখন একটু গন্ধ টন্ধ বাড়ে তখন একটু সমস্যা হয়, পরে কেমিক্যাল দেয়, কেমিক্যাল মাইরা গন্ধ আর কি কমায়। শিল্প এলাকায় চালু হয়েছে ট্যানারির উৎপাদন, কিন্তু তৈরি করা হয়নি ডাম্পিং ইয়ার্ড। বর্জ্য ব্যবস্থাপনায় কোনো উদ্যোগ না থাকায় এখানেই যে যার মতো ফেলছে বর্জ্য। ফলে গন্ধে ভারী হচ্ছে বাতাস, দূষিত হচ্ছে আশপাশের পরিবেশ। এটার জন্য একটা বড় ডাম্পিং রেডি করার জন্য তো বেসিক্যালি মোটামুটি অলমোস্ট অনেক কয়েকটা ডাম্পিং ওরা রেডি করেছে। এখন দেখা যাক এই প্রবলেমগুলো কতদিন পর্যন্ত স্টেবল থাকে। স্বাস্থ্যসম্মত উৎপাদন ব্যবস্থা তৈরি না হয় বিশ্ববাজারে পিছিয়ে পড়ছে দেশের চামড়া। বলা হচ্ছে চামড়া উৎপাদনে পরিবেশের ক্ষতি করছে বাংলাদেশ। প্রতিদিন 50 থেকে 160 মেট্রিক টন ওয়েস্ট বের হয় প্রত্যেকগুলো ট্যানারি থেকে। এখানে 132টা ট্যানারি প্রোডাকশন আছে বর্তমানে। তো এই ওয়েস্ট আমরা ম্যানেজমেন্ট করার কোনো ব্যবস্থা এখনও হয় না। এখানে আমরা LWG পাওয়ার জন্য 100 মার্ক নির্ধারণ করা আছে, এখানে আমরা এখনও 0 পজিশনে আছি। পরিকল্পনা ছিল উন্মুক্ত স্থানে না ফেলে ট্যানারি থেকে সংগৃহীত বর্জ্য দিয়ে তৈরি হবে বিদ্যুৎ, কিন্তু থমকে গেছে সেই উদ্যোগ। ম্যানেজমেন্ট আকারে না নিতে পারলে এই সলিড ওয়েস্ট, তাহলে কিন্তু আপনার কোনোভাবে এটা সমাধান করা যাবে না। এবং আমরা ট্যানারি মালিকরা যে পর্যন্ত না আপনার সার্টিফাইড হব, ও পর্যন্ত কিন্তু আসলে আমরা সঠিক মূল্য পাবো না এবং ভালো বায়ার আমরা কিন্তু পাবো না। কবে নাগাদ পরিবেশসম্মত চামড়া উৎপাদন হবে, তৈরি হবে ডাম্পিং ইয়ার্ড, তা নির্দিষ্ট করে বলতে পারছে না কেউ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ঈদের পর আবারও সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ TCB। রাজধানীর বিভিন্ন পয়েন্টে ট্রাকে পণ্য বিক্রি করছে সংস্থাটি। এসব ট্রাকের সামনে ক্রেতাদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। এই ট্রাকে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল বিক্রি হচ্ছে। ট্রাকে প্রতি কেজি চিনি ও মসুর ডাল 55 টাকায় বিক্রি করা হচ্ছে। একজন ক্রেতা সর্বোচ্চ 4 কেজি চিনি ও 2 কেজি ডাল কিনতে পারছেন। এছাড়া সয়াবিন তেল 100 টাকা লিটার, একজন ক্রেতা সর্বোচ্চ 5 লিটার নিতে পারছেন। ক্রেতাদের অভিযোগ, দীর্ঘ প্রতীক্ষার পরও কাঙ্ক্ষিত পরিমাণ ভোজ্য তেল মিলছে না। সারা দেশে 450টি ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম চলছে। এবারে ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম সরকারি ছুটির দিন ছাড়া আগামী 26 আগস্ট পর্যন্ত চলবে। আমরা স্বাভাবিক পরিবার, নিম্ন মধ্যবিত্ত পরিবার, সুতরাং আমাদের তেলটা কেনা কঠিন হয়ে যাচ্ছে। আসলেই পাওয়া যায় না, লাইন মোতাবেক পাওয়া যায়, তবে যে পরিমাণে ডিমান্ড আছে সেই পরিমাণে পাওয়া যাচ্ছে না। আমি নিলাম এই যে 2 লিটার তেল আর 2 কেজি ডাল। এখানে দাঁড়াইছি 9টার থেকে, হেরা আসছি একটু আগে। TCBর মাল দেখাইতেছে 2টা করে তেল দিবে আর 2 কেজি ডাল, 4 কেজি চিনি। এখন তেল দিতেছে একটা কেন? ভরা মৌসুমে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। এতে অর্ধলক্ষ জেলে সম্প্রদায়ের দিন কাটছে চরম হতাশায়। নদীতে ইলিশ না পাওয়ায় কারণ হিসেবে তারা অতি খরা, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও নাব্য সংকটকে দুষছেন। মৎস্য অফিসের তালিকা অনুযায়ী 42,000 জেলে রয়েছেন। আড়তদার ও মৎস্য ব্যবসায়ী সহ অর্ধলক্ষাধিক জনগোষ্ঠী এই পেশাতেই জীবিকা নির্বাহ করছেন। এবছর মৎস্যজীবী জেলে আড়তদার ও ক্রেতারা ইলিশ নিয়ে ব্যস্ত সময় পার করার কথা ছিল, কিন্তু এবার তা হচ্ছে না। আড়তদাররা অনেকটা অলস সময় পার করছেন। ট্রলারে 8 থেকে 10 জন করে জেলে নদীতে যাচ্ছেন। ট্রলারের তেল ও নিজেদের খাবার খরচে 5 থেকে 6,000 টাকা খরচ হচ্ছে তাদের, কিন্তু নদীতে ইলিশ না পাওয়ায় সেই খরচ তুলতে হিমশিম খেতে হচ্ছে। বর্তমানে 3টা 4টা 5টা এমন পাই আল্লাহ দেয়, এতে আমরা কোন রকম সংসার চলি। আগে তো মোটটা পাইতামই না, অন্তত 200 টাকা পাওয়া যায়। নদীতে যাই 2000 টাকা 3000 টাকা আলার মতো পাই, মাঝজনেরও দিতারি, নিজেরও নিতারি। চোখে দেখেন না, তার উপর রয়েছে শারীরিক প্রতিবন্ধকতা। সেসব ছাপিয়ে তার বাঁশি বাজানোর অসাধারণ প্রতিভা নজর কেড়েছে সবার। সাথে তার সুরেলা কণ্ঠ মুগ্ধ করার মতো। তবে শোভানন্দের 5 জনের সংসারে চরম অর্থের সংকট। নেই মাথা গোজার ঠাঁই, অন্ধত্ব আর পঙ্গুত্ব নিয়ে জীবনযুদ্ধে লিপ্ত এই শিল্পী। রাঙ্গামাটি শহরের বনরূপা বাজারের প্রবেশ মুখে শোভানন্দের এই বাঁশির
সুর তৈরি করে অন্যরকম এক আবহ। বাড়ি নানিয়ারচর উপজেলায় হলেও ৩ সন্তান আর স্ত্রীকে নিয়ে থাকেন রাঙামাটি শহরের টিটিসি এলাকার ভাড়া বাসায়। দীর্ঘ ও সুখে ভুগে ছোটবেলাতেই হারান দৃষ্টিশক্তি। ২০০৫ সালে সড়ক দুর্ঘটনায় হারান এক পা। বাঁশি বাজিয়ে যা রোজগার হয় তা দিয়েই টেনে টুনে চলে সংসার। বনরূপতে যাইতে পারি না ঠিক মতো, মানুষের জনসমাগম কম, তার টাকা পয়সা আয় ইনকাম তেমন হয় না। বাসা ভাড়া দিয়ে লাগে মাসে ৫,৫০০ চললে কষ্ট হয়। টাকার জন্য পড়তে পারি নাই। সরকার যদি আমাদের জন্য একটু ঘর ভাড়া একটা দেয় রাঙামাটিতে। বাঁশি আর গান যেন তার বেঁচে থাকার অবলম্বন। পাথর তো নয়, সব ব্যথা শুয়ে যাবে নীরবে। অন্ধ হলেও হারমোনিয়াম বাজান চমৎকার, তার প্রতিভায় মুগ্ধ এলাকার মানুষ। কর্ম করে জনগণ সাহায্য তুলি আর চলে ফানায় খুব কষ্ট করে চলে, সুখ হম দেখে। এইসব আনন্দ সাকমাকে যদি একটা বাড়ি ইয়ে করা হয় সরকার অথবা প্রশাসন বা মানবিক সংগঠন থেকে, ওনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে ওনার ফ্যামিলিটা আরো একটু সুন্দরভাবে চলতে পারবে। তবে সব কষ্ট ভুলে গানে গানে জীবনের কথা বলে যান শোভানন্দ। একটি সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ। সীমান্ত বিরোধের জেরে উত্তর ভারতের 2 রাজ্য আসাম ও মিজোরাম সোমবার গোলাগুলিতে প্রাণ গেছে 6 অসমিয়া পুলিশ সদস্যের। টুইটার পোস্টে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানান আহত অর্ধশতাধিক। প্রাণঘাতী হামলার জন্য সরাসরি মিজোরাম পুলিশকে দোষারোপ করেছেন তিনি। বলেন সংঘাত চলাকালে মেশিন গান ব্যবহার করেছে প্রতিবেশী রাজ্যটি। অভিযোগ লাইলাপুরে সংরক্ষিত বনাঞ্চল ধ্বংস করে সড়ক এবং সেনা ব্যারাক বানাচ্ছে মিজোরাম। এদিকে আসামের নিরাপত্তা সদস্যরা সোমবার সীমান্ত অতিক্রম করে পুলিশ চৌকিতে হামলা চালায়, এমন অভিযোগ মিজোরাম মুখ্যমন্ত্রী জোরাম থাঙ্গার। শেষ শটের ব্যর্থতায় বিদায় নিলেন বাংলাদেশের আর্চার রোমান সানা। দ্বিতীয় পর্বের ম্যাচে শেষ রাউন্ডে শেষ শটে জয়ের জন্য 10 স্কোর দরকার হলেও 8 স্কোর করেন তিনি। ফলে রিকার্ভ বোতে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে কানাডার ডুয়েনাস ক্রিসপিনের কাছে 4-6 সেট পয়েন্টে হেরে শেষ 32-এ ওঠা হলো না দেশসেরা আর্চার রোমান সানার। শেষ তীরে এসে ঠেকেছে ম্যাচের ভাগ্য। বাংলাদেশের রোমান সানা এই শটে 10 স্কোর করতে পারলেই পৌঁছে যেতে পারতেন তৃতীয় রাউন্ডে। কিন্তু শেষ শটের সেই চাপটা আর ধরে রাখতে পারলেন না রোমান সানা। 10-এর বদলে তার তীর আঘাত হানে 8-এর ঘরে। মুহূর্তেই শেষ হয়ে যায় রোমান সানার এবারের অলিম্পিক মিশন। দিনের শুরুটা অবশ্য বেশ ভালোই ছিল দেশসেরা এই তীরন্দাজের। ব্রিটেনের টম হলের সাথে প্রথম সেট সমতায় শেষ হলেও পরের 2 সেটে 27-25 আর 27-26 পয়েন্ট ব্যবধানে জয় তুলে নিয়ে এগিয়ে যান রোমান সানা। চতুর্থ সেটে 25-27 পয়েন্টে হেরে গেলেও শেষ সেটে 29-27 পয়েন্ট ব্যবধানে জয় পান তিনি। ফলে 7-3 সেট পয়েন্টে জয় তুলে নিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেন রোমান। সেরা 32-এ ওঠার লড়াইয়ের প্রথম সেটেই 26-25 পয়েন্টে জয় পেয়ে এগিয়ে যান রোমান। কিন্তু দ্বিতীয় আর তৃতীয় সেটে কানাডার ডুয়েনাস ক্রিসপিন 28-25 ও 29-27 পয়েন্টে জয় তুলে নিলে 4-2 সেট পয়েন্টে এগিয়ে যান। চতুর্থ সেটে এবার ডুয়েনাস ভুল করে বসায় ম্যাচে ফেরার সুযোগ পান রোমান সানা। 27-26 পয়েন্টে জয় তুলে নিয়ে 4-4 সেট পয়েন্টে ম্যাচ গড়ায় শেষ সেটে। প্রথম আর চতুর্থ এই 2 সেটে রোমান সানার জয়ের পেছনে কাজ করেছে ডুয়েনাস ক্রিসপিনের ব্যর্থতা। এই 2 সেটে ডুয়েনাস একটি করে শট মারেন 7-এর ঘরে। শেষ সেটের প্রথম শটটিও কানাডিয়ান এই আর্চার 7-এর ঘরে মারলে ভালো সম্ভাবনা দেখা দেয় রোমানের। তবে সেই সুযোগটি এবার কাজে লাগাতে সম্পূর্ণ ব্যর্থ হন তিনি। টানটান উত্তেজনার এই ম্যাচে শেষ সেটের শেষ শটেও টিকেছিল রোমান সানার আশা। কিন্তু 10-এর বদলে তার তীর 8 বেছে নিলে মাত্র 1 পয়েন্ট কম থাকায় বিদায় নিশ্চিত হয় তার। অলক হাসান, যমুনা স্পোর্টস।